কিছু মানুষকে প্রথম দেখাতেই মনে হয় তাদের ঘিরে যেন এক অদৃশ্য রহস্য আছে। তারা খুব সাধারণ হয়েও কেন যেন আমাদের মনের গভীরে একটা অদ্ভুত ছাপ রেখে যায়। হুমায়ূন আহমেদের একজন মায়াবতী তেমনই এক গল্প। ভালোবাসা, মায়া, সম্পর্ক আর মানুষের মনের অদৃশ্য টানাপোড়েনের এক অনন্য কাহিনী। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। চলুন এবার প্রবেশ করি হুমায়ূন আহমেদের সেই মায়াবী গল্পের জগতে। একজন মায়াবতী। আজ শুনবেন গল্পটির প্রথম পর্ব। দরজার কড়া নড়ছে। মঞ্জুর লেপের ভেতর থেকে মাথা বের করে শব্দ শুনল, আবার লেপের ভেতর ঢুকে পড়ল। এর মধ্যেই মাথার পাশে রাখা ঘড়ি দেখে নিয়েছে 7:10। মঞ্জু নিজেকে একজন বুদ্ধিমান লোক মনে করে। কোনো বুদ্ধিমান লোক পৌষ মাসে ভোর 7:10 লেপের ভেতর থেকে বেরোতে পারে না। যে কড়া নাড়ছে সে যদি বুদ্ধিমান হয় তাহলে আরও কয়েকবার কড়া নেড়ে চলে যাবে। পাঠা শ্রেণীর হলে যাবে না, বিপুল উৎসাহে কড়া নাড়তেই থাকবে। নাড়ুক, ইচ্ছে হলে দরজা ভেঙে ফেলুক, হু কেয়ার্স। এখন লেপের ভেতর থেকে বের হওয়া যাবে না। মঞ্জুর গত রাতে 3টা পর্যন্ত জেগেছিল। ঘুমাতে গেছে 3:20। ঘুম ভালো হয়নি, কারণ ঘুমাতে গেছে খিদে নিয়ে। রাত জাগলে খিদে পায়, শরীরের জন্য বাড়তি কার্বোহাইড্রেটের প্রয়োজন হয়। সেই ব্যবস্থা ঘরে থাকে 2-3 রকমের জেলি এবং পাউরুটি। কাল রাতে জেলি ছিল, পাউরুটি ছিল না। বিস্কিটের টিনে কিছু বিস্কিটের গুঁড়া পাওয়া গেল। 1 চামচ মুখে দিয়ে মনে হলো সাবানের গুঁড়া খাচ্ছে। নাড়ি ভুঁড়ি উল্টে আসার জোগাড়। কতদিনকার বাসি কে জানে। পানি এবং চিনির কৌটার শেষ 2 চামচ চিনি খেয়ে পেট ভরিয়ে ঘুমাতে গেছে। চোখ প্রায় ধরে এসেছে, এমন সময় বাথরুম পেয়ে গেল। ভরপেট পানি খেয়ে ঘুমাতে যাবার এই হলো সমস্যা। বাথরুম পাচ্ছে সেই তাগিদ জোরালো নয়, উঠে যেতে ইচ্ছা করছে না। শীতের রাতে লেপের ভেতর একবার ঢুকে পড়লে বেরোতে ইচ্ছে করে না। এখনো খটখট শব্দ হচ্ছে। গাধা নাকি? গাধা তো বটেই, অতি নিম্নমানের গাধা। গাধা সমাজের কলঙ্ক। মঞ্জুর লেপের ভেতর থেকে মুখ বের করে উঁচু গলায় বলল, ইউ স্টুপিড অ্যাস, ইউ হ্যাভ নো বিজনেস হিয়ার। এটি মঞ্জুরের অতি প্রিয় গালি। সে শিখেছে বিন্দুবাসিনী স্কুলের হেড স্যারের কাছে। ক্লাস চলাকালীন সময়ে মঞ্জুর কি কারণে জানি হেড স্যারের ঘরে ঢুকেছিল। তাকে দেখে স্যার হুঙ্কার দিলেন, ইউ স্টুপিড অ্যাস, ইউ হ্যাভ নো বিজনেস হেয়ার। ইংরেজি গালি বাচ্চা ছেলে বুঝতে পারবে কিনা তার হয়তো সন্দেহ হল। তিনি তৎক্ষণাৎ বাংলা তর্জমাও করে দিলেন, ওহে বোকা গাধা, এখানে তোমার কোনো কর্ম নাই। মঞ্জুর হেড স্যারের ইংরেজি গালি সাধারণত মনে মনে দেয়, তবে এখন গলায় দেয়া যেতে পারে। শোবার ঘর থেকে যাই বলা হোক, বাইরে থেকে কিছু শোনা যায় না। সে হয়তো তার স্যারের মতো গালির বাংলা তর্জমাও করত, কিন্তু সে পারছে না। তাকে বিছানা ছাড়তেই হবে। তলপেটে চাপ পড়ছে, বাথরুমে না গেলেই নয়। কাল রাতে বাথরুম পেয়েছিল, সে বাথরুমে না গিয়েই ঘুমিয়ে পড়েছিল। যে 2 গ্লাস ঘুমাবার আগে খেয়েছিল তার পুরোটাই এখন একটি কিডনিতে জমা হয়েছে। সাধারণ নিয়মে 2টি কিডনিতে জমা হবার কথা, সে সাধারণ নিয়মের বাইরে। তার একটি মাত্র কিডনি। ডান দিকের কিডনি 7 বছর আগে কেটে বাদ দেয়া হয়েছে। বাঁদিকেটা সম্ভবত যাই যাই করছে। মাঝে মাঝে তীব্র ব্যথা হয়, চোখে অন্ধকার দেখার মতো ব্যথা। মিলিটারি ডাক্তার ব্রিগেডিয়ার
মিলিটারি ডাক্তার ব্রিগেডিয়ার এস মালেক গত মাসে হাসি হাসি মুখে বললেন, আউটলুক নট সো গুড। মিলিটারি ডাক্তাররা বোধহয় সাধারণ ডাক্তারদের চেয়ে বেশি বোকা হয়। বোকা না হলে এই জাতীয় কথা হাসি মুখে বলে কি করে? একজন হাসি মুখে কিছু বললে অন্যজনকেও হাসি মুখে জবাব দিতে হয়। মঞ্জুর হাসি মুখে বলল, আউটলুক নট সো গুড বলতে কি মিন করছেন? ডাক্তার সাহেবের হাসি আরও বিস্তৃত হল। তিনি বললেন, কিডনি যেটা আছে মনে হচ্ছে সেটাও ফেলে দিতে হবে। সিমটমস ভালো না। মঞ্জুরের বুক শুকিয়ে সঙ্গে সঙ্গে পানির তৃষ্ণা পেয়ে গেল। তবু মুখে হাসি ধরে রাখল। হাসাহাসি দিয়ে যে বাক্যবিন্যাস শুরু হয়েছে তাকে বন্ধ করার কোনো মানে হয় না। যেটা আছে সেটাও ফেলে দিতে হবে বলেন কি? হা হা হা। মিলিটারি ডাক্তার এই পর্যায়ে হকচকিয়ে গেলেন। সরু গলায় বললেন, হাসছেন কেন? আপনার শরীর থেকে একটা প্রত্যঙ্গ ফেলে দিতে হচ্ছে, এর মধ্যে হাসির কি পেলেন? হোয়াট ইজ সো ফানি অ্যাবাউট ইট? মঞ্জুরের গা জ্বলে গেল। বেটা বলে কি, আমি হাসছি তোর সঙ্গে তাল দিয়ে, আর তুই বলছিস হোয়াট ইজ সো ফানি অ্যাবাউট ইট? এখনো কড়া নড়ছে। খুব কম হলেও ঝাড়া 20 মিনিট ধরে ধাক্কাধাক্কি চলছে। দুটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এক, ভিখিরি, যে ঠিক করেছে ভিক্ষার বনি এই বাড়ি থেকেই শুরু করবে, কিছু না নিয়ে যাবেই না। 2, তার শ্বশুর বাড়ির কেউ। মীরা হয়তো তার কোনো খালাতো চাচাতো কিংবা মামাতো ভাইকে পাঠিয়েছে, বলে দিয়েছে দেখা না করে আসবি না। কাজ হচ্ছে সেইভাবেই। গাধাটা খুঁটি গেড়ে বসে গেছে। মঞ্জুর বিছানা থেকে নামতে নামতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল, এটা কেমন করে সম্ভব যে আমার শ্বশুরবাড়ির প্রতিটি লোক গাধা ধরনের? শুধু যে স্বভাবে গাধা তাই না, চেহারাতেও গাধা। জহির নামে মীরার এক খালাতো ভাই আছে, যার কান দুটি অস্বাভাবিক লম্বা, মুখও লম্বাটে। ওই বেটাই এসেছে নাকি? কে? জি আমি। আমিটাকে? স্যার আমি কুদ্দুস। কুদ্দুস মঞ্জুরের অফিসের পিয়ন। সাত সকালে সে এখানে কেন? মঞ্জুর কি তাকে আসতে বলেছিল? মনে পড়ল না। আজকাল কিছুই মনে থাকে না। কিডনির সঙ্গে কি স্মৃতিশক্তির কোনো সম্পর্ক আছে? মঞ্জুর দরজা খুলল। ব্যাপার কি কুদ্দুস? স্যার আমার ছোট বোনটা গত রাত্রে মারা গেছে। মঞ্জুর তাকিয়ে রইল। ভোরবেলা কেউ মৃত্যু সংবাদ নিয়ে এলে তাকে কি বলতে হয়? সান্ত্বনার কথাগুলো কি বলার নিয়মটাই বা কি? মঞ্জুর খুবই অস্বস্তি বোধ করতে লাগল। কুদ্দুস ভিতরে আসো। ভেরি স্যাড নিউজ। কি যেন বলে, কটার সময় মারা গেছে? রাত 2:30টার সময় স্যার। মঞ্জুরের নিজের উপরই রাগ লাগছে। কটার সময় মারা গেছে এই খবরে তার দরকার কি? 2:30টার সময় সে কি করছিল? বিস্কিটের গুঁড়া খাচ্ছিল বলে মনে হয়। কুদ্দুস মাথা নিচু করে বলল, কিছু টাকা দরকার ছিল স্যার, হাত একেবারে খালি। মঞ্জুর স্বস্তি বোধ করল। সান্ত্বনা দেওয়ার চেয়ে টাকা দেয়া অনেক সহজ। সান্ত্বনা দেওয়ার অসংখ্য পথ আছে, টাকা দেওয়ার একটাই পথ, মানিব্যাগ বের করে হাতে দিয়ে দেয়া। কত টাকা দরকার? স্যার আমি তো জানি না। লাশের খরচাপাতি আছে, দেশে নিয়ে গোড় দেওয়ার ইচ্ছা ছিল, সেটা পারবো না। সবই স্যার কপাল। 1000 খানিক দিলে হয়? দেন স্যার। আসো ভিতরে এসে বসো। নাম কি ছিল তোমার বোনের? সাবিহা। ও আচ্ছা, সাবিহা। মঞ্জুর আবার নিজের ওপর বিরক্ত হল। নাম কি প্রশ্নটা সে শুধু শুধু কেন করল? নাম দিয়ে তার কি দরকার? মূল কথা হচ্ছে বেচারি মারা গেছে। তার নাম সাবিহা হলেও যা, ময়ূরাক্ষী হলেও তা। অবশ্যই ময়ূরাক্ষী নাম হলে এক পলকের জন্য হলেও মনে হতো, আহা
এত সুন্দর নামের একটা মেয়ে মারা গেল। তুমি এই চেয়ারটায় বসো কুদ্দুস। জীবন হইল মৃত্যু হচ্ছে তোমার কি যেন বলে, দেখি, অব গড, মানে এর টাকাটা নিয়ে আসি। মানিব্যাগে আছে মাত্র 180 টাকা। টেবিলের ডান দিকে ড্রয়ারে আছে 90 টাকা। এ তো দেখি বিরাট বেকায়দা হয়ে গেল। বাড়িওয়ালার কাছে চাইলে কি পাওয়া যাবে? সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তাকে এই মাসের ভাড়াই দেওয়া হয়নি। মাসের 5 তারিখের মধ্যে ভাড়া দেওয়ার কথা, আজ 12 তারিখ। কুদ্দুস। জি স্যার। মানে একটা সমস্যা হয়ে গেল। ঘরে এত টাকা নেই, এখানে অল্প কিছু আছে। সরি, আমি ভেবেছিলাম কিছু খেয়ে। কুদ্দুস, তুমি চা খেয়েছ? জি না স্যার। বসো, চা খেয়ে যাও। শুধু চা? একা থাকি, ঘরে নাস্তার কোনো ব্যবস্থা নেই। রেস্টুরেন্টে নাস্তা খাই। বরং তুমি এক কাজ করো, চলো আমার সঙ্গে চা নাস্তা খাও। লাগবে না স্যার, আমি যাই। মনটাকে প্রফুল্ল রাখার চেষ্টা করো। জীবন মৃত্যুর উপর আমাদের কোনো নেই, মানে গডস উইল। আমি স্যার যাই, দেরি হয়ে গেছে। আচ্ছা, যাও। কুদ্দুস চলে যাবার পর মঞ্জুর চায়ের পানি চড়ালো। পানি না চড়ালেও হতো, চিনি শেষ হয়ে গেছে। চিনির কৌটায় যা অবশিষ্ট ছিল তা কাল রাতে সে খেয়ে নিয়েছে। আর কোনো কৌটায় চিনি আছে কি? সেদিন খুঁজতে খুঁজতে হঠাৎ একটা কৌটা বের হলো, যার গায়ে লেখা ইমার্জেন্সি চা পাতা। মীরার কাণ্ড। সে চায়ের কৌটার বাইরেও একটা ইমার্জেন্সি কৌটা রেখেছে। এই কৌটায় সে নিশ্চয়ই কখনো হাত দেয় না। সেরকম ইমার্জেন্সি চিনি লেখা কোনো কৌটা কি আছে? চিনির কৌটা পাওয়া গেল না, তবে একটা কৌটা পাওয়া গেল, যার গায়ে লেখা সমুদ্র। কৌটার গায়ে সমুদ্র লেখার মানে কি? মঞ্জুর রাতে খিদে নিয়ে ঘুমিয়েছিল, সেই খিদে জানান দিচ্ছে। আরেক চামচ বিস্কিটের গুঁড়া কি খেয়ে নেবে? কুদ্দুসকে টাকা দিতে না পারার অস্বস্তি কিছুতেই যাচ্ছে না। কিছু সান্ত্বনার কথা তো তাকে অবশ্যই বলা উচিত ছিল। এসব পরিস্থিতিতে কি বলতে হয় বা বলতে হয় না, তার উপর বইটই থাকা উচিত ছিল। বিদেশে নিশ্চয়ই আছে। মৃত্যুশোকে কাতর মানুষকে সান্ত্বনা দেওয়ার 101টি উপায়। আধুনিক মানুষদের জন্য এ জাতীয় বই খুবই প্রয়োজন। অপ্রয়োজনীয় বইয়ে বাজার ভর্তি। প্রয়োজনীয় বই খুঁজলে পাওয়া যায় না। কথা বলার আর্টের উপরও একটা বই থাকা দরকার। কেউ কেউ এত সুন্দর করে কথা বলে, কেউ কথাই বলতে পারে না। যখন মজার কোনো গল্প বলে, তখন ইচ্ছে করে একটা চর বসিয়ে দিতে। বর্তমানে সময়টা হলো কথা নির্ভর, অথচ সেই কথাই লোকজন গুছিয়ে বলতে পারছে না। কথা বলার উপর বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটা কোর্স থাকলে ভালো হতো। ইনস্ট্রাক্টরদের কোনো ডিগ্রি থাকতে হবে না, তবে কথা বলার ব্যাপারে তাদের হতে হবে এক একজন এক্সপার্ট। যেমন মীরা। মঞ্জুরির ধারণা মীরার মতো গুছিয়ে এবং সুন্দর করে কোনো মেয়ে কথা বলতে পারে না। প্রথম দিনে খানিকক্ষণ কথা বলার পর মীরা বলল, আপনার নামের প্রথম অক্ষর এবং শেষ অক্ষর দিয়ে আমার নাম, এটা কি আপনি লক্ষ্য করেছেন? মঞ্জুর বিস্মিত হয়ে বলল, এখন লক্ষ্য করলাম, আগে করিনি। মীরা হাসতে হাসতে বলল, নামের এই মিল কি প্রকাশ করে বলতে পারেন? জি না। চিন্তা করে দেখুন তো বের করতে পারেন কিনা। যদি বের করতে পারেন তাহলে টেলিফোন করে জানাবেন। যদি বের করতে না পারেন তাহলে টেলিফোন করবেন না। মঞ্জুর তৃতীয় দিনে টেলিফোন করল। সে কে, তার নাম কি, কিছুই বলতে হলো না। হ্যালো বলতেই মীরা বলল, ও আপনি রহস্য উদ্ধার করে ফেলেছেন, জানতাম আপনি পারবেন। মঞ্জুর কাচুমাচু গলায় বলল, জি না, পারিনি। পারেননি তাহলে টেলিফোন করলেন যে? আপনার কাছে থেকে জানার জন্যে। আচ্ছা, আপনাকে আরো 7 দিন সময় দিচ্ছি। 7 দিন পরেও যদি না পারেন তাহলে বলে দেব। রাখি, কেমন? মঞ্জুর অনেক কিছু ভাবল।
নামের মিল কি বোঝাচ্ছে? 4 অক্ষরের দুটি মিলে যাচ্ছে, প্রথমটি এবং শেষটি। তাতে কি হয়? আদৌ কি কিছু হয়? 7 দিন পর মীরার সঙ্গে আবার কথা হলো। সে হাসতে হাসতে বলল, এখনো পারেননি? এত সহজ আর আপনি পারছেন না? আমার বুদ্ধিশুদ্ধি নিম্ন পর্যায়ের। আমার মেজ মামার ধারণা আমি গাধা মানব। তাই তো দেখছি। মিলটা কি দয়া করে যদি বলেন? মীরা হাসতে হাসতে বলল, ঠিক করে বলুন তো, আপনার আগ্রহ কি মিল জানার জন্যে না আমার সঙ্গে কথা বলার জন্যে? মঞ্জুর গুছিয়ে কথা বলতে পারলেও তৎক্ষণাৎ তার মাথায় হঠাৎ করে কোনো জবাব এলো না। মীরা বলল, হ্যালো, কথা বলছেন না কেন? আপনি এম্বারাসড বোধ করছেন? জি না, মনে হচ্ছে আপনি এম্বারাসড। সরি, আমি কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না। রাখি কেমন? পরে আপনার সঙ্গে কথা হবে। মঞ্জুর দুধ চিনিবিহীন চা নিয়ে বিছানায় বসল। আশ্চর্য, টেলিফোনে কুকু পিরিং জাতীয় শব্দ হচ্ছে। ব্যাপার কি? মঞ্জুর অবাক হয়ে তাকালো। গত 2 মাস ধরে টেলিফোন ডেড। বিলের টাকা জমা না দেয়ায় লাইন সম্ভবত কেটে দিয়েছে। টেলিফোন অফিসে একবার যাওয়া দরকার, যেতে ইচ্ছে করছে না। টেলিফোন ছাড়া তার খুব যে অসুবিধা হচ্ছে তাও না, বরং একরকম আরামই অনুভব করছে। টেলিফোনে আবার কুকু শব্দ। আপনা আপনি ঠিক হয়ে গেল নাকি? এদেশে সবই সম্ভব। যে নিয়মিত বিল দিয়ে যায় তার লাইন কাটা যায়, আর তার মতো ডিফল্টারদের কাটা লাইন আপনা আপনি মেরামত হয়ে যায়। মঞ্জুর রিসিভার তুলে কোমল গলায় বলল, হ্যালো হ্যালো। ওপাশ থেকে 8-9 বছর বয়সী বালকের গলা শোনা গেল। হ্যালো বড় চাচু। আমি বড় চাচু না খোকা, তুমি কেমন আছো? আমি ভালো। আপনি কে? আমার নাম মঞ্জুর। মঞ্জুর চাচু? তাও বলতে পারো। তুমি স্কুলে যাওনি? হুম। কেন বলো তো? আমার জ্বর। বলো কি? একটু আগে তো বললে তুমি ভালো। ছেলেটা হক চকিয়ে গেল। ভুল ধরিয়ে দিলে ছোটরা অসম্ভব লজ্জা পায়। নাম কি তোমার খোকা? ইমরুল। ইমরুল? সর্বনাশ! তুমি যখন একটু বড় হবে সবাই তোমাকে কি বলে খেপাবে জানো? সবাই বলবে ভীমরুল। ভীমরুল কি? ভীমরুল কি বলার আগেই টেলিফোন ঠান্ডা হয়ে গেল। একেবারেই ঠান্ডা। শো শো পি পি, কোনো আওয়াজই নেই। টেলিফোনটা ঠিক থাকলে মীরাকে টেলিফোন করে জিজ্ঞেস করা যেত, কৌটার গায়ে সমুদ্র লেখা কেন? উত্তরে মীরা তার স্বভাব মতো বলতো, তুমি আন্দাজ করো তো কেন? আমি পারছি না। তবু চেষ্টা করো, তোমাকে 7 দিন সময় দিলাম। আধুনিক জগতের 7ম আশ্চর্যের মধ্যে আছে রেডিও, টেলিভিশন, টেলিফোন। 8ম আশ্চর্য মঞ্জুরের মতে তার সঙ্গে মীরার বিয়ে, যাকে বলে হুলস্থুল বিবাহ। মীরার বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মনসুর উদ্দিন 1000 লোককে দাওয়াত করেছিলেন। দাওয়াতি লোকজনদের মধ্যে 3 জন ছিলেন মন্ত্রী। ফ্ল্যাগ দেয়া গাড়ি করে এসেছিলেন। তারা কিছুই খেলেন না। তাদের মধ্যে মাত্র একজন মঞ্জুরের সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, হ্যালো ইয়াং ম্যান, বেস্ট অফ ইউর লাক। বাসর হল মীরার বড় ভাইয়ের বাসায়। বিছানার উপর বেলি ফুলের যে চাদর বিছানো তার দামই নাকি 2000 টাকা। মীরা বাসরাতে প্রথম যে কথাটি বলল তা হচ্ছে, এই বিছানার বিশেষত্ব কি বলতো? মঞ্জুর কিছু বলতে পারল না। কি বলতে পারলে না? এটা হচ্ছে ওয়াটার বেড, বাংলায় জল তোষক বলতে পারো। বলো কি? ভাইয়া আমেরিকা থেকে আনিয়েছে। সে খুবই শৌখিন। বেচারা নিজে অবশ্যই এই বিছানায় ঘুমাতে পারে না। ওর পিঠে ব্যথা। ডাক্তার নরম বিছানায় শোয়া নিষিদ্ধ করে দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ,
বেচারা ঘুমায় মেঝেতে পাটি পেতে, বাধ্য হয়ে ভাবিকেও তাই করতে হয়। একে বলে পোয়েটিক জাস্টিস। আচ্ছা, তুমি এমন মুখ ভোতা করে বসে আছো কেন? কথা বলো। কি কথা বলবো? কি কথা বলবে সেটাও আমাকে বলে দিতে হবে? ইন্টারেস্টিং কোনো কথা বলো। বাসরাতের কথা বাকি জীবনে অসংখ্যবার মনে করা হবে, কাজেই কথাগুলি খুব সুন্দর হওয়া উচিত। মঞ্জুর খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তোমাদের বাথরুমটা কোন দিকে? মীরা হেসে ফেলে বলল, তোমার প্রথম কথা আমার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং মনে হয়েছে। দ্বিতীয় কথাটা কি? ফুলের গন্ধে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ফুলগুলোকে অন্য কোথাও রাখা যায় না? না। আর কিছু বলবে? ইন্টারেস্টিং আর কিছু তো মনে আসছে না। তুমি বলো, আমি শুনি। বলতে বলতে মঞ্জুর হাই তুলল। মীরা বলল, তোমার ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, গত 2 রাত এক ফোঁটা ঘুম হয়নি। আমার ছোট্ট বাসায় আত্মীয় স্বজনে গিজগিজ করছে। শোবো কি? দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। খুব বেশি ঘুম পেলে ঘুমিয়ে পড়ো। বাসরাতে যে বকবক করতে হবে এমন তো কোনো কথা নেই। মশারি ফেলবে না? দরজা জানালায় নেট লাগানো, মশা আসবে না। তাছাড়া ঘরে ফুল থাকলে মশা আসে না। ফুলের গন্ধ মশারা সহ্য করতে পারে না। তাই নাকি? জানতাম না তো। ঘুম পেলে শুয়ে পড়ো। মঞ্জুর শুয়ে পড়ল। এক ঘুমে রাত কাবার। মঞ্জুরের ধারণা, সবচেয়ে আরামের ঘুম সে ঘুমিয়েছে বাসর রাতে। ক্যাফে লবঙ্গে চা খেতে খেতে মঞ্জুর আজ সারাদিনে কি কি করবে ঠিক করে ফেলল। তার ভিজিটিং কার্ডের উল্টা পিঠে 1-2 করে লিখল। 1. অফিস সকাল 10টা। 2. বড় মামার সঙ্গে কথাবার্তা এবং তার অফিসে দুপুরের খাওয়া। 3. খালাকে চিঠি লেখা এবং নিজ হাতে পোস্ট করা। 4. ইদ্রিসের সঙ্গে ঝগড়া। সন্ধ্যায় তাকে তার বাসায় ধরতে হবে। 5. মীরার সঙ্গে কথা বলা রাত 10টার পর। এই জাতীয় একটা লিস্ট মঞ্জুর প্রতিদিন ভোরেই করে। আশ্চর্যের ব্যাপার, লিস্ট অনুযায়ী কোনো কাজই শেষ পর্যন্ত করা হয় না। তবু লিস্টটা করলে মনে এক ধরনের শান্তি পাওয়া যায়। লিস্টের 5 নম্বরে মীরার সঙ্গে কথা বলা। রাত 10টার পরে তাকে সবসময় পাওয়া যায় না। 11টার পর হলে মোটামুটি নিশ্চিত যে পাওয়া যাবে। শীতের রাতে 11টার পর টেলিফোন জোগাড় করা এক সমস্যা। সব দোকানপাট বন্ধ। বাড়িওয়ালার বাসা থেকে করা যায়, তবে তার জন্যে বাড়ির ভাড়া ক্লিয়ার করা দরকার। আজ রাতে বাড়ি ভাড়া নিয়ে যদি যাওয়া যায়, তাহলে উঠে আসার সময় হঠাৎ মনে পড়েছে এমন ভঙ্গিতে বলা যেতে পারে, ভাই সাহেব, টেলিফোনটা ঠিক আছে? ওনার টেলিফোন অবশ্যই বেশিরভাগ সময় খারাপ থাকে। নিজেই খারাপ করে রাখে কিনা কে জানে। তার চেয়ে এখন চলে গেলে কেমন হয়? মীরাকে ভোরবেলার দিকে সব সময় পাওয়া যায়। মঞ্জুর ভিজিটিং কার্ড বের করে 5 নম্বর আইটেমে টিক চিহ্ন দিল। মীরা সহজ স্বরে বলল, তুমি এত ভোরে? মঞ্জুর বলল, ভোর কোথায়, 8টা 40 বাজে। কোনো কাজে এসেছ? ভাবলাম সেপারেশনের টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো নিয়ে তোমার সঙ্গে আলাপ করি। মীরা তীক্ষ্ণ গলায় বলল, টার্মস অ্যান্ড কন্ডিশনস মানে? ঠাট্টা করছো নাকি? তোমার কাছে আমি কি কিছু চাচ্ছি? তোমার এমন কোনো রাজত্ব নেই যে অর্ধেক আমাকে দিয়ে দিবে। তা ঠিক, তবু আইনের কিছু ব্যাপার স্যাপার আছে। তার জন্য তো গত মাসের 27 তারিখে ভাইয়া সুপ্রিম কোর্টের লয়ার এম জামানকে ঘরে বসিয়ে রেখেছিলেন। তোমার আসার কথা ছিল, তুমি আসনি। সেটা আমি এক্সপ্লেন করেছি। হঠাৎ জরুরি কাজ পড়ে গেল। কি তোমার অফিস আর কি তার জরুরি কাজ? একটা কথা পরিষ্কার করে বলো তো, সেপারেশনে তোমার কি ইচ্ছে নেই? আরে কি বলে ইচ্ছা থাকবে না কেন? দুজন মিলে তো ঠিক করলাম। চা খাওয়াতে পারো? মীরা চা আনতে উঠে গেল। তাকে আজ অপূর্ব দেখাচ্ছে।
বিয়ের সময় এতটা সুন্দর ছিল না, আলাদা হবার পর থেকে সুন্দর হতে শুরু করেছে। খানিকটা রোগাও হয়েছে। রোগার জন্যেই লম্বা লম্বা লাগছে নাকি? চেহারায় চাপা আনন্দের আভা। পরিষ্কার বোঝা যাচ্ছে মীরা এখন সুখে আছে। সমস্ত চেহারায় মায়াবতী মায়াবতী ভাব। নীল শাড়ির জন্যেও হতে পারে। ধবধবে সাদা ব্লাউজের সঙ্গে নীল শাড়ি পরলে মেয়েদের মধ্যে একটা আকাশ আকাশ ভাব চলে আসে। শাড়িটা আকাশ, ব্লাউজ হলো পূর্ণিমার চাঁদ। উপমা নিখুঁত হল না। রাতের আকাশ নীল হয় না, হয় ঘন কৃষ্ণ বর্ণ। নাও, চা নাও। চায়ের সঙ্গে আর কিছু দেব? না। নাশতা খেয়ে এসেছ? কোথায় খেলে? তোমার সেই ক্যাফে লবঙ্গ? এক অক্ষরে জবাব দিচ্ছ কেন? আমরা আলাদা থাকছি বলে কথা বলা যাবে না তা তো না। কি কথা ছিল? সেপারেশনের পরে আমাদের যদি পথে ঘাটে দেখা হয় তাহলে আমরা সিভিলাইজড মানুষের মতো বিহেভ করব। তা অবশ্যই করব। এক ধরনের সাধারণ বন্ধুত্ব আমাদের মধ্যে থাকবে। তুমি চা খাচ্ছ না কেন? চিনি বেশি হয়েছে? না, চিনি ঠিক আছে। তোমাকে অসুস্থ অসুস্থ লাগছে। তোমার শরীরে অসুখ অসুখ গন্ধ। মঞ্জুর কিছু না বলে পকেট থেকে সিগারেট বের করল। সিগারেটের কড়া ধোঁয়ায় অসুখ অসুখ গন্ধটা যদি তাড়ানো যায়। মীরার ঘ্রাণ শক্তি কুকুরের চেয়েও প্রবল। যখন অসুখ অসুখ গন্ধ বলছে তখন বুঝতে হবে ঠিকই বলছে। কথার জবাব দিচ্ছ না কেন? অসুখ নাকি? আরে না, অসুখ। বিনা পেস্টে দাঁত মেজেছি। গন্ধ যা পাচ্ছ আমার মনে হয় মুখ থেকে পাচ্ছ। মুখের গন্ধ আমি চিনি। তোমার গা থেকে জ্বর জ্বর গন্ধ আসছে। সিগারেটও মনে হয় প্রচুর খাচ্ছ। হেভি টেনশনে থাকি। সিগারেটের ধোঁয়ার উপর দিয়ে টেনশনটা পার করার চেষ্টা করি। কিসের এত টেনশন? আছে আছে, অনেক আছে। আচ্ছা, তোমাকে একটা জরুরি কথা জিজ্ঞেস করি। ধরো একজন লোকের খুব নিকট কোনো আত্মীয় মারা গেছে, তাকে সান্ত্বনা দিতে হবে। কি বলে সান্ত্বনা দিবে? কে মারা গেছে? কে মারা গেছে সেটা জরুরি না। কি কথা বললে সে সান্ত্বনা পাবে সেটা বলো। কোনো কথাতেই সে সান্ত্বনা পাবে না। তুমি যদি তার গায়ে হাত দিয়ে পাশে দাঁড়িয়ে থাকো তাহলে খানিকটা সান্ত্বনা পেতে পারে। মঞ্জুর উঠে দাঁড়ালো। মীরা সঙ্গে সঙ্গে উঠল না, বসেই রইল। মঞ্জুর বলল, আজ উঠি। মীরা বলল, তুমি না টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে আলাপ করতে এসেছিলে, এখন চলে যাচ্ছ যে? আরেকদিন আলাপ করব, অফিসের সময় হয়ে গেল। এ মাসের 20 তারিখে কি তুমি আসতে পারবে? 20 তারিখ বুধবার, সন্ধ্যা 7টার পর। পারবে আসতে? পারব। তাহলে ওই দিন জামান সাহেবকে আসতে বলবো। জামান সাহেবটা কি? এর মধ্যে ভুলে গেলে? লয়ার। ও আচ্ছা আচ্ছা, অবশ্যই আসব। অফিসে গিয়েই ডায়েরিতে লিখে রাখব। এবার আর ভুল হবে না। তবে সেফ গাইড থাকার জন্য তুমি বুধবার সকালেই একটা টেলিফোন করে দিও। পারবে না? টেলিফোন নাম্বার আছে না? আছে। মঞ্জুর বসার ঘর থেকে বেরোবার সময় দরজার চৌকাঠে একটা ধাক্কা খেল। এটা খুবই আশ্চর্যের ব্যাপার। এবারের বসার ঘর থেকে বেরোবার সময় প্রতিবার চৌকাঠে ধাক্কা খায়। এর কারণটা কি কে জানে? এই ঘর তাকে পছন্দ করে না, নাকি দরজা তাকে পছন্দ করে না? এই জগতে জড় বস্তুর কি পছন্দ অপছন্দ আছে? রাস্তায় নেমে মঞ্জুরের মনে হলো আসল জিনিসটাই মীরাকে জিজ্ঞেস করা হয়নি। কৌটার গায়ে সমুদ্র লেখা কেন? আবার কি ফিরে যাবে? না, থাক।